আপনি এখন সরকারি দপ্তরে গিয়ে বুঝতেই পারবেন না যে কে স্থায়ী কর্মী আর কে চুক্তিভিত্তিক কর্মী। পুরো রাজ্য প্রশাসনটা কিন্তু এই চুক্তি নিযুক্ত কর্মীদের হাতে চলে গেছে। দেখুন, প্রথমে বিষয়টা অত্যন্ত পরিকল্পিতভাবে করা হয়েছে। পুরো প্রশাসনটা যাতে শাসক দলের কর্মীদের দ্বারা একেবারে নিয়ন্ত্রিত করে দেওয়া যায়। এই সিভিক ভলেন্টিয়ার নিয়োগটা পুরোপুরি কিন্তু কোনো নিয়োগের কোনো পদ্ধতি কিচ্ছু নেই। আদালতে মামলা হয়েছিল, তাই সেখানে বিচারপতিরা বলেছিলেন যে 1 সেকেন্ডেরও কম সময় ইন্টারভিউ হয়ে গেছে। মানে কীরকম নিয়োগ হয়েছে বুঝতে পারছেন? সবই তৃণমূল কংগ্রেসের কর্মীদের বা তাদের সমর্থকদের সিভিক ভলেন্টিয়ার হিসেবে নিয়োগ করে দিই। তাদের এখন 10,000 টাকা মাইনে দেওয়া হয় এবং পুলিশ তাকে পুলিশের কাজ করায় এবং তারা বিভিন্ন প্রতিবাদী গণ আন্দোলনে তারা গিয়ে পুলিশ যা মারে তার থেকে বেশি মারে। তাকে সবসময় প্রমাণ করতে হয় আমি শাসকের লোক। পুলিশের যে দুর্নীতিগ্রস্ত অফিসাররা তারা এই সিভিক ভলেন্টিয়ারদের একাংশকে দুর্নীতির কাজে লাগান। এখন দেখবেন রাস্তাঘাটে যে সমস্ত তোলা হয় পুলিশ তুলছে না, পুলিশ বসে আছে একটা গাড়িতে, সিভিক ভলেন্টিয়ারদের দিতে হচ্ছে। এদের দুর্নীতিগ্রস্ত হয়ে তোলার একটা রাস্তা দেখিয়ে দেওয়া হচ্ছে এবং পুরো পুলিশ ফোর্সটা কিন্তু এই সিভিক ভলেন্টিয়ারের ভরসায় চলছে এবং তাদের নিয়ন্ত্রণে চলছে। এরা এতটাই শক্তিশালী যে আপনি দেখেছেন অভয়াকাণ্ডে যে সিভিক ভলেন্টিয়ার ধরা পড়েছিল বা যার শাস্তির হয়েছে, সে পুলিশ ব্যারাকে থাকতো, পুলিশ লেখা গাড়ি ব্যবহার করতো। মানে আপনি বুঝতে পারছেন প্রভাবটা কোথায়। এবং পুলিশ অফিসাররাও এদের ঘাটাতে ভয় পায় না, কারণ এরা তো সব শাসক দলের কর্মী। কাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং একেবারে তাদের কোনো ক্রিমিনাল রেকর্ড আদৌ আছে কিনা সেই যাচাই না করেই স্বাভাবিকভাবে গোটা প্রশাসনের রাশটা চলে গেছে তৃণমূল কংগ্রেসের শাসক দল তাদের হাতে। এই সিভিক ভলেন্টিয়াররা কিন্তু তৃণমূল কর্মী, তাদেরকে নিয়োগ করেছে তৃণমূল। তাদের চাকরি থাকবে কি থাকবে না এটা নির্ভর করছে তৃণমূলের উপর। স্বাভাবিকভাবে ওই পুরো পুলিশ প্রশাসনটা কিন্তু তৃণমূলের হয়ে গেছে। এই সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করতে গিয়ে আজকে কয়েক বছর হয়ে গেল যে পুলিশের রিক্রুটমেন্ট হয়নি, একটা গোটা প্রজন্মকে নষ্ট করা হয়েছে, তাদেরকে আশাহত করা হয়েছে। মুখ্যমন্ত্রীও ঠিক একই নীতি নিয়ে চলছেন। এখানে তিনি স্থায়ী পদে নিয়োগ করবেন না, এটা হচ্ছে সরকারের পলিসি। 2016 সালের পরীক্ষা হয়েছে, তার প্যানেল বাতিল হয়েছে তো এই 2025 সালে। তা এতদিন নিয়োগ করতে বাধা কোথায় ছিল? পিএসসি তো আগে প্রতি বছর হতো, তা এখন কোথায় নিয়োগ হচ্ছে কোথায়? এটা সরকারের অঘোষিত নীতি যে তারা স্থায়ী পদে আর কোনো নিয়োগ করবে না। এরা তো সবই শাসক দলের তৃণমূলের কর্মী এবং অধিকাংশই এই চুক্তি নিয়োগের জন্য তাদের টাকা দিতে হয়েছে, এই সিভিক ভলেন্টিয়ার হিসেবে নিয়োগের জন্য তাদের টাকা দিতে হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে কোনো ইউনিফর্ম নেই, তারা সিভিল ড্রেসে আছে। তারা কারা? তারা সব সিভিক ভলেন্টিয়ার এবং তাদের মধ্যে অনেকেই রয়েছে যারা আগমার্কা তৃণমূল কর্মী, যারা এলাকায় তৃণমূল নেতা বলে পরিচিত এবং তারা এই সিভিক ভলেন্টিয়ারের পেশাটাকে একটা তোলাবাজির সার্টিফিকেট বা স্ট্যাম্প হিসেবে ব্যবহার করছে। নমস্কার, বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, হাজার হাজার যোগ্য শিক্ষক তারা রাস্তায় অনশন করছেন, কিন্তু সরকারের কোনো হেলদোল নেই। সরকারি শিক্ষা ব্যবস্থা অথই জলে, সরকারি চাকরি পাওয়া এখন দুষ্কর, মেধা অর্থের বিনিময়ে বিক্রি হচ্ছে। কিন্তু ক্যাজুয়াল রিক্রুটমেন্ট অর্থাৎ এই চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ কিন্তু অব্যাহত রয়েছে। কারা পাচ্ছেন, কেন এই চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে এত উৎসাহ সরকারের, কারা বঞ্চিত হচ্ছেন, এই বিষয়ে আজকে আমরা জানবো। শ্যামল কুমার মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। স্যার, যোগ্য যারা শিক্ষক তারা রাস্তায় লুটিয়ে রয়েছে, ক্যাজুয়াল কর্মী নিয়োগে সরকারের উৎসাহ কেন, এর পিছনে কি রহস্য রয়েছে? দেখুন, প্রথমে বিষয়টা অত্যন্ত পরিকল্পিতভাবে করা হয়েছে। পরিকল্পনাটা হচ্ছে পুরো প্রশাসনটা যাতে শাসক দলের কর্মীদের দ্বারা একেবারে নিয়ন্ত্রিত করে দেওয়া যায়। আমাদের রাজ্যে 65% মানুষের বয়স হচ্ছে 34 বছরের নিচে। তারা কাজের বাজারে কাজ খুঁজছেন। সিঙ্গুরে টাটাদের প্রতিদ্বন্দ্বী শিল্পগোষ্ঠীর পরিকল্পনায়, অর্থে এবং গুজরাটের সানন্দে বিজেপি সরকারকে খুশি করার জন্য সিঙ্গুরের মোটর গাড়ি কারখানাটা ধ্বংস করে গুজরাটে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং এই যে একদম উৎপাদন শুরুর মুখে একটা কারখানা বন্ধ হয়ে গেল, শুধু কারখানা নয়, একটা বিরাট উপনগরী, 52টা অনুসারী শিল্প এবং তার সঙ্গে আরও বিভিন্ন শিল্প সংস্থা ওই জায়গায় বিপুল পরিমাণ জমি কিনে রেখেছিলেন, তারাও শিল্প স্থাপন করবেন বলে একটা শিল্প সম্ভাবনা চলে গেল।
ফলে যারা বিনিয়োগকারী তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হলো যে এই রাজ্যে বিনিয়োগ করলে তার কোনো নিরাপত্তা নেই, যে কোনো সময়ে এই বিনিয়োগ কিন্তু জলে চলে যেতে পারে। যে কারণে আপনি দেখবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে নাচাগানা হয় শিল্প সম্মেলনে, বিনিয়োগ কিন্তু আসে না, এবং যার ফলে বিনিয়োগ না এলে বেসরকারি ক্ষেত্রে নিয়োগের জায়গা নেই, তাহলে নিয়োগের জায়গা একমাত্র রইল সরকারি ক্ষেত্র। সেখানে পরিস্থিতিটা দেখুন। আমি প্রথমে পুলিশের কথায় আসি। রাজ্য পুলিশের 53,000 পদ শূন্য, কলকাতা পুলিশের 10,380টি পদ শূন্য। এনসিআরবি বলছে যে 1 লক্ষ জনসংখ্যায় ন্যূনতম 161 জন পুলিশকর্মী দরকার। রাজ্যে আছে 97 জন, এবং এই 97 জন পুলিশকর্মীও কিন্তু 1 লক্ষ মানুষকে পরিষেবা দিচ্ছে না। তার কারণ এখন একটা স্ট্যাটাস সিম্বল হয়ে গেছে যে পঞ্চায়েতের সদস্য পর্যন্ত 2 জন করে নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরছে। অর্থাৎ পুলিশকর্মীদের একটা বড় অংশ এই তথাকথিত যারা ভিআইপি, তাদের সেই পঞ্চায়েতের সদস্য থেকে কর্পোরেশনের কাউন্সিলর থেকে বাদ নেই, প্রত্যেকের খিদমত খাটছে। তা যার ফলে প্রকৃত কাজ করছে এরকম পুলিশকর্মীর সংখ্যা কিন্তু আরও কম। এখন স্বাভাবিকভাবে জনসংখ্যা অনেক বাড়ছে, অপরাধের মাত্রা বাড়ছে, তাহলে পুলিশের মধ্যেই একটা মানে চাহিদা তৈরি করে দেওয়া হলো যে এখানে নিয়োগ করতে হবে চুক্তিভিত্তিক। নিয়োগ হলো, প্রথম নাম দেওয়া হলো সিভিক পুলিশ ভলেন্টিয়ার, তারপরে হলো আদালতের নির্দেশে সিভিক ভলেন্টিয়ার। এখন আদালত বহুবার নির্দেশ দিয়েছে যে এদেরকে আইন শৃঙ্খলার কাজ রক্ষার কাজে বা কোনো আন্দোলন দমনে বা এতে কাজে লাগানো যাবে না, ওই ট্রাফিক সামলাতে পারে বা পুলিশের কোনো সাহায্য, যেগুলো পুলিশের কাজ নয় সেগুলোতে সাহায্য করতে পারে। কিন্তু আদালতের নির্দেশ কে মানে? আপনি ভাবুন, পুলিশ কর্মী নেই, অপরাধ বাড়ছে, থানার যারা অফিসার, আমি দুর্নীতিগ্রস্ত অফিসারদের কথা বাদ দিচ্ছি, যারা স্বচ্ছ অফিসার তাদেরকে তো কাজটা করতে হবে, কাজে এই সিভিক ভলেন্টিয়ারদের সাহায্য নিতে হবে। এবং এই সিভিক ভলেন্টিয়ার নিয়োগটা পুরোপুরি কিন্তু কোনো নিয়োগের কোনো পদ্ধতি কিচ্ছু নেই। আদালতে মামলা হয়েছিল, তাই সেখানে বিচারপতিরা বলেছিলেন যে 1 সেকেন্ডেরও কম সময় ইন্টারভিউ হয়ে গেছে। মানে কীরকম নিয়োগ হয়েছে বুঝতে পারছেন? সবই তৃণমূল কংগ্রেসের কর্মীদের বা তাদের সমর্থকদের সিভিক ভলেন্টিয়ার হিসেবে আমি একটু জুড়ে দিই আর তার ফলাফল ভোগ করতে হচ্ছে আমাদের। আরজি করে আমাদের অভয়াকে হারাতে হলো, আর আরও একটি শিশু যাকে চুরির অপবাদ দিয়ে তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হলো। হ্যাঁ, কিন্তু সব সিভিক ভলেন্টিয়ার তারা যে তৃণমূল কর্মী এবং তৃণমূল সমর্থক এ নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু সব সিভিক ভলেন্টিয়ারই খারাপ এটা এই সরলীকরণ করা যায় না। কিন্তু আপনি বিষয়টা দেখুন, তাদের এখন 10,000 টাকা মাইনে দেওয়া হয় এবং পুলিশ তাকে পুলিশের কাজ করায়, এবং তারা বিভিন্ন প্রতিবাদী গণ আন্দোলনে তারা গিয়ে পুলিশ যা মারে তার থেকে বেশি মারে, তাকে সবসময় প্রমাণ করতে হয় আমি শাসকের লোক, না হলে তো তার কাজটাই থাকবে না। এবং পুলিশের যে দুর্নীতিগ্রস্ত অফিসাররা তারা এই সিভিক ভলেন্টিয়ারদের একাংশকে দুর্নীতির কাজে লাগান। এখন দেখবেন রাস্তাঘাটে যে সমস্ত তোলা হয় পুলিশ তুলছে না, পুলিশ বসে আছে একটা গাড়িতে, সিভিক ভলেন্টিয়ারদের দিতে হচ্ছে। এবার ভাবুন, এই 10,000 টাকা বেতন এদের চলবে না, এদের দুর্নীতিগ্রস্ত হয়ে তোলার একটা রাস্তা দেখিয়ে দেওয়া হচ্ছে, এবং পুরো পুলিশ ফোর্সটা কিন্তু এই সিভিক ভলেন্টিয়ারের ভরসায় চলছে এবং তাদের নিয়ন্ত্রণে চলছে। এবং এরা এতটাই শক্তিশালী যে আপনি দেখেছেন অভয়াকাণ্ডে যে সিভিক ভলেন্টিয়ার ধরা পড়েছিল, বা যার শাস্তির হয়েছে, সে পুলিশ ব্যারাকে থাকতো, পুলিশ লেখা গাড়ি ব্যবহার করতো। মানে আপনি বুঝতে পারছেন প্রভাবটা কোথায়। এবং পুলিশ অফিসাররাও এদের ঘাটাতে ভয় পায় না, কারণ এরা তো সব শাসক দলের কর্মী। এবারে আসুন রাজ্য সরকারি কর্মচারী, 2,64,534টা পদ শূন্য। তা 1980 সালে 1 লক্ষ জনসংখ্যায় সরকারি কর্মচারী ছিল কর্মরত 676 জন, এখন সেটা নেমে এসেছে 219 জনে। স্বাভাবিকভাবে 219 জনের কাজ, 219 জন যে পরিষেবা 1 লক্ষ মানুষকে দেবে, 676 জন তো তার থেকে অনেক বেশি পরিষেবা দেবে। আবার বিপরীতক্রমে 676 জন যে পরিষেবা দিতে পারতেন, 219 জন তা পারবেন না। একটা চাহিদা তৈরি করা হলো এবং সেখানে চুক্তি নিযুক্ত কর্মীদের একদম ভর্তি করে দেওয়া হলো। আপনি এখন সরকারি দপ্তরে গিয়ে বুঝতেই পারবেন না যে কে স্থায়ী কর্মী আর কে চুক্তিভিত্তিক কর্মী। কাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং একেবারে তাদের কোনো ক্রিমিনাল রেকর্ড আদৌ আছে কিনা সেই যাচাই না করেই, ক্রিমিনাল রেকর্ড এসব বাদ দিন, তাদেরকে স্রেফ নিয়োগ করা হচ্ছে, তৃণমূলের দাদারা পাঠিয়ে দিচ্ছে নাম, নিয়োগ হচ্ছে, কোনো নিয়োগ পদ্ধতি নেই। অর্থাৎ পুরো রাজ্য প্রশাসনটা কিন্তু এই চুক্তি নিযুক্ত কর্মীদের হাতে চলে গেছে। এখন স্বাভাবিকভাবে
মানবিকতার দিক দিয়ে, আবার ধরুন শিক্ষক শিক্ষাকর্মী, আমি বলছি এই মুখ্যমন্ত্রী আবার অপরাধ দমনের কথা বলেন স্যার। না উনি তো মানে গুন্ডা কন্ট্রোল করেন, উনি তো হয় জানেন না, উনি নয় জেনে বুঝেও এই উনি কাজ করছেন। উনি অপরাধ দমন করার কথা কখনো বলেন না, উনি গুন্ডা কন্ট্রোল করেন। এবং মানে সবথেকে দুর্ভাগ্যের এবং দুঃখের বিষয় হচ্ছে যে আজকে গোটা রাজ্যে সরকারি প্রশাসনে আপনি কোথাও গিয়ে বুঝতে পারবেন না কে অস্থায়ী কর্মী, চুক্তি নিযুক্ত কর্মী, আর কে স্থায়ী কর্মী। স্থায়ী কর্মীর থেকে অস্থায়ী কর্মীর সংখ্যা বেশি এবং প্রশাসনটা মূলত তাদের নিয়ন্ত্রণে। স্বাভাবিকভাবে গোটা প্রশাসনের রাশটা চলে গেছে তৃণমূল কংগ্রেসের শাসক দল তাদের হাতে, এবং যার ফলে আপনি যে কোনো, আপনি একটা থানায় যান, একটা এফআইআর করতে যান, করতে পারবেন না, স্থানীয় দাদার পারমিশন লাগবে। আমি নিউ মার্কেট থানায় আমার ফোন চুরি হয়ে গিয়েছিল, আমি নিজে বাসে যখন যাচ্ছিলাম আমার পকেট থেকে তুলছে, আমি বুঝতে পেরেছি আমি তখন ফুড ডিপার্টমেন্টের রেজিস্ট্রার। আমি থানায় গেলাম, নিউ মার্কেট থানায়, যে আপনি লিখে নিয়ে গেলাম যে আমার ফোনটা বাসে এরকমভাবে চুরি হয়ে গেছে, এ করুন। তা নিউ মার্কেট থানার অফিসার বললেন, স্যার ও চুরি লেখা যাবে না, আপনি লিখুন হারিয়ে গেছে, কারণ কোনো ক্রাইম রেকর্ড করা যাবে না। তা আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে আমি আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি তৎকালীন অনিল ভার্মা, তাকে ফোন করলাম যে স্যার এ কী বলছে। তো উনি বললেন, না ওইটি করো, এখন যখন এরকম হয়েছে, হ্যাঁ ও ফোন তো আর পাবে না, ওই করো। তা এই হচ্ছে পরিস্থিতি। এবং এই সিভিক ভলেন্টিয়াররা, এই যে আনিস খানের যে মৃত্যু হলো, আপনি ভাবুন একটা ছাত্র নেতা, প্রতিবাদী ছাত্র নেতা, সে ওই আলিয়া বিশ্ববিদ্যালয়ের জমি শাসক দল প্রমোটারি করছিল, বিক্রি করে দিচ্ছিল, তার প্রতিবাদে সে আন্দোলন করছিল, এবং তার বাড়িতে মধ্যরাত্রে গিয়ে ওই সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ মিলে তাকে মারতে মারতে নামিয়ে এলো, তার মরদেহটা ওই দরজার কাছে রেখে চলে গেল। আপনি ভাবুন যে সিভিক ভলেন্টিয়ারদের দৌরত্বটা কোথায় চলে গেছে। আমি আবারও বলছি, এই যে সিভিক ভলেন্টিয়ার আছে তাদের মধ্যে সবাই খারাপ নিশ্চয়ই এরকম নয়, নিশ্চয়ই ভালো আছে। আমার ভাইয়ের বছর তিনেক আগে একটা অ্যাক্সিডেন্ট বা মারার ঘটনা যাই হোক, তাকে অচৈতন্য রক্তাপ্লুত অবস্থায় হাসপাতালে ভর্তি করেছিলেন সিভিক ভলেন্টিয়াররা, এবং সেই সিভিক ভলেন্টিয়াররা 5টার সময় তারা হাসপাতালে ভর্তি করেছিলেন, আমি খবর পেয়েছিলাম রাত্রি 10:30। তারা ওই সময় অবধি সেখানে ছিলেন এবং ভাইয়ের কাছে যা টাকা পয়সা ছিল বা যা ছিল ঘড়ি ইত্যাদি ইত্যাদি সমস্ত তারা যত্ন করে রেখেছে। শুধু তাই নয়, ওই সময় 22,000 টাকার ইঞ্জেকশন লেগেছে, তারা কিনে দিয়েছে। তাহলে সিভিক ভলেন্টিয়ার মানেই খারাপ, এই রকম সরলীকরণ করা যাবে না। কিন্তু মুশকিল হচ্ছে এই সিভিক ভলেন্টিয়াররা কিন্তু তৃণমূল কর্মী, তাদেরকে নিয়োগ করেছে তৃণমূল, তাদের চাকরি থাকবে কি থাকবে না এটা নির্ভর করছে তৃণমূলের উপর। স্বাভাবিকভাবে ওই পুরো পুলিশ প্রশাসনটা কিন্তু তৃণমূলের হয়ে গেছে। একই রকম এই সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করতে গিয়ে আজকে কয়েক বছর হয়ে গেল যে পুলিশের রিক্রুটমেন্ট হয়নি, একটা গোটা প্রজন্মকে নষ্ট করা হয়েছে আর তাদেরকে আশাহত করা হয়েছে। একটা প্রজন্ম নয়, এই সরকার যদি আগামী দিনেও থাকে, 2026-এর নির্বাচনেও আসে, এই সরকারের নীতিই হচ্ছে, আগেকার দিনে কৃতদাস মালিক ছিল, তারা শ্রমিক ধরে নিয়ে যেত, তাদেরকে একেবারে অবর্ণনীয় যন্ত্রণা দিত, তাদের থেকে কাজ আদায় করে নিত, 14 ঘন্টা 16 ঘন্টা 18 ঘন্টা কাজ করতে হতো, বিশ্রামের সুযোগ ছিল না, মজুরি পেত না, এবং একটু বেচাল করলেই, একটা প্রতিবাদের কথা বললেই চাপকে একবারে পিঠের চামড়া তুলে নিত। মুখ্যমন্ত্রীও ঠিক একই নীতি নিয়ে চলছেন এখানে। এখানে তিনি স্থায়ী পদে নিয়োগ করবেন না, এটা হচ্ছে সরকারের পলিসি। এবং যে কারণে আপনি বলবেন শিক্ষক নিয়োগ নিয়ে তো তদন্ত হচ্ছে, দুর্নীতি হয়েছে, প্যানেল বাতিল হয়ে যাচ্ছে, কি করবে না? 2016 সালের পরীক্ষা হয়েছে, তার হয়েছে, প্যানেল বাতিল হয়েছে তো এই 2025 সালে। তা এতদিন নিয়োগ করতে বাধা কোথায় ছিল? নিয়োগ তো হয়নি। পিএসসি তো আগে প্রতি বছর হতো, তা এখন কোথায় নিয়োগ হচ্ছে? কোথায়? কেউ তো বাধা দেয়নি। বিভিন্ন যে স্কুলগুলোতে কে নিয়োগ করতে বারণ করেছিল? কাজেই সরকার কিন্তু পরিকল্পিতভাবে, এটা সরকারের অঘোষিত নীতি যে তারা স্থায়ী পদে আর কোনো নিয়োগ করবে না, তারা এইভাবে চুক্তিভিত্তিক কর্মী দিয়ে প্রশাসন চালাবে। এতে সরকারের 3টে সুবিধে। এক নম্বর হচ্ছে যে অস্থায়ী কর্মীদের নামমাত্র বেতনে কাজ করিয়ে নেওয়া যাবে, এবং যেহেতু তারা অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী, তারা কোনো প্রতিবাদ করতে পারবে না, তারা কোনো আন্দোলন করতে পারবে না, করলেই চাকরি চলে যাবে। দূর থেকে এরকম বলা সোজা যে কেন ওরা আন্দোলন করতে পারছে না, আন্দোলন করলে তো কাজটাই থাকবে না, কে তাদের বাঁচাবে? কাজেই তাদেরকে একদম মুখ বুঝে তাদেরকে দিয়ে আমি যা করাবো তাই করবে, এটা 1 নম্বর।
2 নম্বর হচ্ছে তাদের কোনো সামাজিক সুরক্ষা নেই, নামমাত্র বেতন। পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টররা 600 টাকা বেতন পায়, মিড ডে মিল ওয়ার্কাররা 1666 টাকা বেতন পায়। জীবিকা সেবক নিয়োগ করা হয়েছিল এগ্রিকালচার নিয়ে, সায়েন্সে হায়ার সেকেন্ডারি পাস করা যারা 50%-এর বেশি মার্কস পেয়েছে তাদের নিয়োগ করা হয়েছিল। কি না, গ্রামাঞ্চলে পঞ্চায়েত এলাকায় যে সমস্ত শিক্ষিত তরুণ তরুণী তারা কাজের সুযোগ খুঁজে পাচ্ছে না, তাদের কর্মসংস্থান উপযোগী প্রশিক্ষণ দেয়া, তারা আজকে 8 বছর বেতন পাচ্ছেন না। এই যে আশা কর্মীরা কাজ করে দেখবেন, মূলত তৃণমূল স্তরে যে স্বাস্থ্য ব্যবস্থা, গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা বা আধা শহরের যে স্বাস্থ্য ব্যবস্থা, সেটা টিকে আছে কিন্তু এই আশা কর্মীদের জন্যে। তাদের বেতন দেখুন 4,500-5,500 টাকা, এবং কাজ আপনি যদি খোঁজ নেন দেখবেন সকাল থেকে রাত্রি 10টা 10:30 পর্যন্ত তাদের কাজ করতে হচ্ছে। এবং এই যে একেবারে নামমাত্র বেতনে তাদের কাজ করিয়ে নিচ্ছে, এবং তাদের সামনে একটা কুড়োর কল ঝুলিয়ে রেখেছে। যেমন পঞ্চায়েত কর্মীদের, ওই ট্যাক্স কালেক্টরদের বলা হয়েছে তোমাদের থেকে কিছু 10% আমি স্থায়ী পদে নিয়োগ করব, তা কিন্তু হচ্ছে না। তারা কিন্তু ওই 600 টাকা মাইনেতে কাজ করে যাচ্ছে, ওই একটা লালিপপ ঝুলিয়ে রেখেছে সেই লালিপপ দেখে। এবং এরাও প্রত্যেকে ভাবছে কিন্তু আমরা এতদিন চুক্তি নিযুক্ত কর্মী হিসেবে কাজ করছি, সরকারি কাজই তো করছি, আমাদের নিশ্চয়ই স্থায়ী পদে নিয়োগ হবে। কিন্তু কখনোই এরা স্থায়ী পদে নিয়োগ পাবেন না। এবার মানবিকতার খাতিরে আমরা বলছি যে এদেরকে অন্তত মিনিমাম ওয়েজটুকু দাও, যে মিনিমাম ওয়েজ আছে সেটুকু দাও, কিছু সামাজিক সুরক্ষা দাও। আবার অন্যদিকে একটা বিষয় আছে যে এরা তো কোনো পদ্ধতিতে নিযুক্ত হয়ে আসছেন না, কোনো নিয়োগ পদ্ধতি নেই, এরা তো সবই শাসক দলের তৃণমূলের কর্মী, এবং অধিকাংশই এই চুক্তি নিয়োগের জন্য তাদের টাকা দিতে হয়েছে, এই সিভিক ভলেন্টিয়ার হিসেবে নিয়োগের জন্য তাদের টাকা দিতে হয়েছে। একটা দুঃসহ অবস্থা। এবং সরকারের আবার যখন তারা চাকরি করছেন তাদেরকে দিয়ে যত অনৈতিক কাজ করানো হচ্ছে। হ্যাঁ, একটা স্থায়ী কর্মচারী একটা জিনিস বুঝতে হবে। ধরো পিএসসি দিয়ে একজন চাকরি পেয়েছে, সে এই সরকারের স্তাবক, এই সরকারের চটি চাটে, কিন্তু তারপরেও একটা স্তর পর্যন্ত সে বেআইনি কাজ করবে। তাকে দিয়ে কিন্তু এমন কোনো কাজ করানো যাবে না যেটা ভবিষ্যতে তাকে দায়বদ্ধ করতে পারে, কারণ তার পেনশন আটকে যেতে পারে, তার রিটায়ারমেন্ট বেনিফিট সব আটকে যেতে পারে। কাজেই সে স্তাবকতা করলেও একটা লেভেল পর্যন্ত করবে, কিন্তু এই চুক্তিভিত্তিক কর্মচারীদের কোনো দায়বদ্ধতা নেই। এরা কিছু করলে এদেরকে তো কোনোভাবে দায়বদ্ধ করা যাবে না, কাজেই এদের দিয়ে আমি যা ইচ্ছা করিয়ে নেব, এবং সেটাই হচ্ছে। আপনি এই যদি আন্দোলনগুলো দেখেন, এই যে ছাত্র মৃত্যুর ঘটনা ঘটছে, বিভিন্ন গণ আন্দোলনে ছাত্র আন্দোলন করতে যাচ্ছে, তাদের পিটিয়ে মারছে, বা বিভিন্ন এই প্রতিবাদী যে গণ আন্দোলন হচ্ছে, মিছিল হচ্ছে, সেখানে আপনি দেখুন, হ্যাঁ পুলিশকে দায়িত্ব পালন করতে হবে, আন্দোলনকে ঠেকাতে হবে, খুব ভালো কথা, কিন্তু এই যে বীভৎস মার, এই মারটা তো তাদের করতে হবে এরকম ব্যাপার নয়। পুলিশের তো এই ট্রেনিং আছে কিভাবে একটা বড় জনতাকে সামাল দিতে হয়, তারা কিন্তু তা করছে না। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে কোনো ইউনিফর্ম নেই, তারা সিভিল ড্রেসে আছে। তারা কারা? তারা সব সিভিক ভলেন্টিয়ার, এবং তাদের মধ্যে অনেকেই রয়েছে যারা আগমার্কা তৃণমূল কর্মী, যারা এলাকায় তৃণমূল নেতা বলে পরিচিত, এবং তারা এই সিভিক ভলেন্টিয়ারের পেশাটাকে একটা তোলাবাজির সার্টিফিকেট বা স্ট্যাম্প হিসেবে ব্যবহার করছে, এবং দায়টা পুরো সিভিক ভলেন্টিয়ারের ফোর্সের উপর এসে পড়ছে। যে ভালো সিভিক ভলেন্টিয়ার, আপনি দুর্ঘটনায় পড়লে আপনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, সেই সিভিক ভলেন্টিয়ারটাও কিন্তু এই যে দুষ্কৃতিকারী তৃণমূল সিভিক ভলেন্টিয়ার, এর জন্য অভিযুক্ত হচ্ছে, যে সমর্থন সেখান থেকে বঞ্চিত হচ্ছে, মানুষ তাদের ঘৃণা করছে। একটা চূড়ান্ত সামাজিক অবক্ষয়ের অবস্থা মুখ্যমন্ত্রী সৃষ্টি করেছেন, এবং যতদিন এই সরকার থাকবে ততদিন এই জিনিস চলবে। স্যার, একটা সরকার দিনের পর দিন আমাদের যুব সমাজকে বঞ্চিত করে চলেছে, তাদের যোগ্যতা থেকে, তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করে চলেছে, একের পর এক অনৈতিক কাজ করে চলেছে। আমরা সংবাদ মাধ্যম যখন আমরা তুলে ধরব এই তথ্য, তখন আমাদেরকে পুলিশ দিয়ে হ্যারাস করা হচ্ছে। এবং আমি দর্শকদের বলবো, দর্শক আপনারা হয়তো জানেন না, আমি আজকে বলতে বাধ্য হচ্ছি যে কোনো প্রতিবেদন, সরকারের দুর্নীতির মূলক প্রতিবেদন আমরা করি বা কোনো সমালোচনা করি, আমাদেরকে পুলিশ দিয়ে হেনস্থা করা হয়। এবং কোনো প্রতিবেদন, এই দুর্নীতিমূলক কোনো প্রতিবেদন করবার আগে আমাদের যে অ্যাডভোকেট রয়েছে বা লয়ার রয়েছে, তাদের পরামর্শ, তাদের সঙ্গে আলোচনা করে তারপর এই প্রতিবেদন করতে হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেন বাংলায় নাকি সংবাদ মাধ্যমের স্বাধীনতা রয়েছে। আপনাদের জন্য আমি এই তথ্য তুলে ধরলাম, আপনারা বিচার করবেন।
বাংলায় কতটা গণতন্ত্র আছে, কতটা স্বাধীনতা আছে, আর কিভাবে দিনের পর দিন আপনাদের অধিকারকে কেড়ে নিচ্ছে এই সরকার। দেখতে থাকুন বিবিধ নিউজ।